আজ ৪ মার্চ বুধবার দেখে নিন আজকের বাছাই করা ১৫টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। দোলের সকালে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হাজির শুভেন্দু, জমায়েত সঙ্গে নিয়ে রং মাখলেন, গাইলেন গানও। তৃণমূলকে লাথি মারার হুঁশিয়ারি, অনুব্রত কাজলের গড়ে বীর বিক্রমে প্রার্থী দিলেন হুমায়ুন কবির। কুড়েঘর থেকে দোতলা বাড়ি, দিনমজুরি থেকে বিধায়ক। চন্দনা বাউরির রূপকথা কি বজায় থাকবে 2026-এও? কত টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে দিলেন মহিলারাই। রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা কি বললেন তিনি? বিজেপির অভিযোগে শিলমোহর, বাংলাদেশি অভিযোগে দুবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলল কমিশন। বিবেচনাধীন ভোটারদের তালিকা সম্পূর্ণ করে তবেই ভোট ঘোষণা, দাবি জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি অধীর চৌধুরীর। লক্ষ্মীর ভান্ডারের পর যুবসাথীর ক্ষমতা টের পাবে বিরোধীরা, দাবি তৃণমূলের। বিবেচনাধীন তালিকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে ও মেয়ের নাম, ভোটার তালিকায় কোপ। নদিয়ার এক পরিবারের 15 জনের নাম উধাও। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। দোলের সকালে রঙের উৎসবের মাঝেই ভবানীপুরে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিবেশ। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কেন্দ্রে পৌঁছে গেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আবির খেলে উৎসবের আনন্দে মেতে উঠলেন তিনি। পাশাপাশি মঞ্চ থেকে দিলেন সরাসরি রাজনৈতিক বার্তা। জনসমক্ষে শুভেন্দু বলেন, নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক, পশ্চিমবঙ্গে হিন্দুরা যেন নিরাপদ ও সুরক্ষিত থাকেন সেই প্রার্থনাই করি। এই মন্তব্যে আবেদন জানাই, নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক পারে সেই প্রার্থনা আজকে এখান থেকে আমরা সবাইকে করব। তৃণমূলকে লাথি মারার হুঁশিয়ারি, অনুব্রত কাজলের গড়ে বীর বিক্রমে প্রার্থী দিলেন হুমায়ুন কবির। নির্বাচন কমিশন এখনো নির্ঘণ্ট প্রকাশ করেনি, কিন্তু বীরভূমের মাটিতে লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার বোলপুরে সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের খাসতালুক বীরভূমের নিজের দল জনতা উন্নয়ন পার্টির 2 প্রার্থীর নাম ঘোষণা করলেন তিনি। ময়ূরেশ্বর কেন্দ্রে লড়াই করবেন শেখ কালিমউদ্দিন এবং বোলপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সৈয়দ সারোয়ার। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন হুমায়ুন। এদিন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, মুসলিমদের ভোট নিয়ে হিন্দু তোষণ করছেন মমতা, এবার এই মুসলিমদের কাছ থেকেই জোড়া পায়ে লাথি খাবেন তিনি। তার সাফ কথা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করাই তার মূল লক্ষ্য। বীরভূমের বাকি 9টি আসনে প্রার্থী দেওয়া হবে কিনা তা নির্ভর করছে আগামী 10ই মার্চ বামেদের সঙ্গে সম্ভাব্য জোটের আলোচনার উপর। বর্তমানে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে 7 কোম্পানি রয়েছে বীরভূমে। রাজনৈতিক দলগুলো যখন হিসেব করতে ব্যস্ত, তখন সবার আগে প্রার্থী ঘোষণা করে বীরভূমের রণক্ষেত্রে উত্তাপ বাড়িয়ে দিলেন হুমায়ুন কবির। কুড়েঘর থেকে দোতলা বাড়ি, দিনমজুরি থেকে বিধায়ক। চন্দনা বাউরির রূপকথা কি বজায় থাকবে 2026-এও? বাড়িতে শৌচালয় পর্যন্ত ছিল না, মাথা নিচু করে টালির চালা ঘরে ঢুকতে হতো। 2021 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর জীবনযাত্রার অনেকটা বদল ঘটেছে চন্দনা বাউরির। স্বামীকে নিয়ে দিনমজুরির দিন শেষ হয়ে বিধায়ক হিসেবে মোটা টাকাও মাইনে পান তিনি। প্রথম মাসে ভাতা পেয়ে অবাক হয়েছিলেন বিজেপি বিধায়ক। বাঁকুড়ার এই বিধানসভা কেন্দ্র ধরে রাখায় এখন সবথেকে বড় চ্যালেঞ্জ চন্দনা বাউরির কাছে। শালতোরা বিধানসভা ভোটে 2011 ও 2016 সালে পরপর দুবার তৃণমূলের স্বপন বাউরি জয় পেয়েছিলেন। বিজেপি তখনও এ রাজ্যে তেমন একটা শক্তি হয়ে উঠতে পারেনি। চন্দনা বাউরির বাড়ির চিত্রে দৈন্যদশা স্পষ্ট ছিল। স্বামীর সঙ্গে বাড়ি তৈরির জোগাড়ের কাজ করতেন তিনি নিজেও। যদিও পরে বিধায়ক হয়ে 2তলা বাড়ি বানিয়েছেন, থাকার বন্দোবস্ত করতে পেরেছেন। বিধায়ক হবার পর দলের নানান গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলেছেন চন্দনা বাউরি। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ রাজনীতিতে পোক্ত হয়েছেন। জঙ্গলমহলেই প্রথম তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ধাক্কা দিয়েছিল পদ্মশিবির। 2019-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সব আসনেতেই জয় পেয়েছে বিজেপি। তার রেশ পরে 2021 বিধানসভা নির্বাচনেও ছিল। তবে কিছু কেন্দ্রের ক্ষেত্রে সামলে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্য জুড়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসও ক্ষমতা ধরে রাখতে মরিয়া। 2026-এর বিধানসভা নির্বাচনে শালতোরা কেন্দ্রে কি ফের জয় পাবে বিজেপি, না তৃণমূল ফিরে পাবে ওই কেন্দ্র? কত টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে বলে দিলেন মহিলারাই। গত 1.5 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বারবার সামনে এসেছে। বিএসএফ এর কড়া নজরদারিতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে অনুপ্রবেশের চেষ্টা। আবার ভারতে অনুপ্রবেশের পরও অনেকে ধরা পড়েছে। কিন্তু কিভাবে অনুপ্রবেশ করছে অনুপ্রবেশকারীরা, কারা সাহায্য করছে তাদের? মালদহে ধৃত বাংলাদেশি মহিলারা সবটাই স্বীকার করলেন। ভারতে অনুপ্রবেশ করতে কাকে কত টাকা দিতে হয়েছে তাও জানালেন। সোমবার গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে 3 মহিলাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। এদিন ট্রেনে ওই 3 মহিলাকে দেখে সন্দেহ হয় দায়িত্বে থাকা রেল পুলিশ কর্মীদের।
জেরায় তারা দাবি করেন কাজের খোঁজে সিলেট সীমান্ত পেরিয়ে তারা এই দেশে ঢুকেছিলেন, কাজ করতে বেঙ্গালুরু যাচ্ছিলেন। এরপরেই গ্রেপ্তার করা হয় তাদের। রেল পুলিশের তরফে জানানো হয়েছে ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে। কিভাবে ভারতে ঢুকলেন ওই মহিলারা? জেরায় ধৃত মহিলারা স্বীকার করেছেন দালালকে টাকা দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছেন তারা। সীমান্ত পেরোতে দালালকে 25,000 টাকা দিতে হয়েছে। মালদহ জিআরপির আইসি প্রশান্ত রায় বলেন, গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ধরে ধৃতরা কাজের জন্য বেঙ্গালুরু যাচ্ছিল। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে অসম বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এসেছে তারা। কাজের খোঁজেই ভারতে ঢুকেছে বলে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে 2024 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে পদ্মপাড়ের দেশে নির্বাচন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। মাঝের এই 1.5 বছরে বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশের চেষ্টার ঘটনা বারবার সামনে এসেছে। অনুপ্রবেশ নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানোতরও বেড়েছে। অনুপ্রবেশের জন্য তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, আবার তৃণমূল সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিশানা করেছে। রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা কি বললেন তিনি? তৃণমূলের পরে এবার বিজেপি প্রার্থী ঘোষণা। রাজ্যসভায় বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। 16ই মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5 আসনে ভোট। রাহুল সিনহা বলেন, আজকের দিনটা একটা শুভ দিন এবং গ্রহণের আগেই ঘোষণা হয়েছে। এই যে হোলি উৎসবের দিন খবর এসেছে, তাতে দারুণভাবে মনোবল বেড়েছে। পবিত্র দিনে যখন যাত্রা শুরু হয়েছে তখন যাত্রা পবিত্রই হবে। আগামী দিনে যাত্রা যে জনকল্যাণের জন্য করা দরকার, সেই জনকল্যাণের জন্যই হবে। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে এখানে কাজ নেই। বেকাররা ছেড়ে ছেড়ে এখান থেকে অন্যত্র যাচ্ছে। এখানে মহিলাদের সম্মান নেই। যে বাংলা একদিন সোনার বাংলা ছিল, সেই বাংলা এখন কোন নাম্বারে আছে কেউ বলতে পারবে না। সেই বাংলা আজকে অশিক্ষার কারখানা হয়ে দাঁড়িয়েছে। বিজেপির অভিযোগে শিলমোহর। বাংলাদেশি অভিযোগে দুবারের তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলল কমিশন। বিজেপির বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে শিলমোহর পড়ল। পূর্ব বর্ধমানের জামালপুর 1 পঞ্চায়েতের দুবারের তৃণমূল সদস্য রূপালী বিশ্বাসের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। একই সঙ্গে হাটকাল্লা ও মেরাতাল পঞ্চায়েতের প্রধানের নামও ডিলিট হওয়ায় বিজেপি শিবির খুশি। তারা এখন রূপালী বিশ্বাসের পঞ্চায়েত সদস্য পদ খারিজের দাবি তুলেছে। রূপালী বিশ্বাস উত্তর মোহনপুর গ্রামের 142 নম্বর বুথের ভোটার ছিলেন। পরপর দুবার তৃণমূল প্রার্থী হয়ে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বিজেপি নেতা সুশান্ত মণ্ডল ও প্রধান চন্দ্র পাল তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে কমিশনে অভিযোগ দেন। তাদের দাবি, রূপালীর স্বামী তারক বিশ্বাস রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলেন। ভোটার কার্ড, আধার কার্ড ও এসসি সার্টিফিকেট হস্তগত করেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় রূপালীর নামের জায়গায় ডিলিট লেখা। জামালপুর 1-এর উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডলকেও বিচারাধীন দেখানো হয়েছে। বিজেপি নেতা সুশান্ত মণ্ডল বলেন, অভিযোগ প্রমাণিত হয়েছে, সদস্যপদ খারিজের দাবি জানানো হবে। রূপালী বিশ্বাস কোনো মন্তব্য করতে চাননি। শাহাবুদ্দিন মণ্ডল বলেন, কমিশনের নিরপেক্ষতার প্রশ্নের মুখে বেছে বেছে সংখ্যালঘু ও তৃণমূল নেতা প্রতিনিধিদের নাম ডিলিট করে বিজেপির স্বার্থ পূরণ করা হচ্ছে। বিবেচনাধীন ভোটারদের তালিকা সম্পূর্ণ করে তবেই ভোট ঘোষণা, দাবি জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি অধীর চৌধুরীর। এসআইআর এর চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশ পাওয়ার পর রাজ্য রাজনীতি উত্তপ্ত। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি দাবি করেন, এসআইআর এর পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা যেন না করা হয়। বর্তমানে 60 লক্ষ ভোটার বিবেচনাধীন রয়েছে এবং তারা ভোটার কিনা তা এখনো নির্ধারিত হয়নি। অধীর রঞ্জন উল্লেখ করেন, এই ভোটাররা নিজেরা দোষী নন, কারণ নামের বানান ভুল, তথ্য আপলোডে দেরি বা ত্রুটির কারণে এই অবস্থা। তিনি সংবিধানের কথা স্মরণ করিয়ে দেন যে ভোটের দিন ঘোষণার পর চূড়ান্ত ভোটার তালিকায় নতুন নাম যোগ বা বাদ দেওয়া যায় না। তখন যে তালিকা থাকবে সেটাই চূড়ান্ত হবে। বিবেচনাধীন ভোটাররা শুধুমাত্র কয়েকটি কারণে ভোট দিতে পারবেন না, এটি সংবিধানের পরিপন্থী। অধীর রঞ্জন দাবি করেন, 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে তবেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা উচিত। প্রক্রিয়া শেষ না হলে ভোট ঘোষণা হলে এই ভোটাররা ভোট দিতে পারবেন না। লক্ষ্মীর ভান্ডারের পর যুবসাথীর ক্ষমতা টের পাবে বিরোধীরা, দাবি তৃণমূলে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের বিরোধিতা করেছিল বিজেপি, কিন্তু বাংলায় খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। লক্ষ্মীর ভান্ডারের জন্য উজাড় করে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে দিয়েছিল তৃণমূল একক 215 আসনে জয় পেয়েছিল। মহিলারাই যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল ও তা বিরোধীরাও স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। তৃণমূল নেতৃত্বের কথায় 2,21,00,000 মহিলা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে।
তারা এখন মাসে পাচ্ছেন 1500 টাকা এবং তফসিলি মহিলারা পাচ্ছেন 1700 টাকা। এর সঙ্গে 22 লক্ষ মহিলাকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। এবার বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে যুবসাথীর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার এই প্রকল্পের শক্তি পরখ করে দেখা হবে। এবারেও বিরোধিতা করে খুব বেশি লাভ হবে না, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। বাংলার যুবদের পাশে দাঁড়াতে তার যুবসাথী প্রকল্প নজির সৃষ্টি করেছে। মাসে 1,500 টাকা করে যুবকদের ভাতা দেওয়ার বিষয়টা বিরোধীরা যখন কটাক্ষ করছে, তখন পরিসংখ্যান বলছে 84,57,630 জন যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছে। এটাই স্পষ্ট যুব সমাজের একটা বড় অংশের পছন্দ তৃণমূলের অভিযোগ, বিজেপি ও বাম নেতাদের রক্তে শুধুই বিরোধিতা। প্রসঙ্গত, প্রথমে বিজেপি ও সিপিএম লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করলেও এখন এটির সুফল স্বীকার করছে। যুবসাথী প্রকল্প কতটা জনপ্রিয় হয়েছে তা বোঝা যাচ্ছে এই প্রকল্পে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেখে। বিবেচনাধীন তালিকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে ও মেয়ের নাম। এসআইআর ইস্যুতে আদালতে কালো কোট গায়ে সওয়াল জবাব হোক কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব প্রতিবাদ, সব ক্ষেত্রেই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকেন সামনের সারিতে। আর এবার সেই এসআইআর বিতর্কতেই উঠে এসেছে তার পরিবার ঘনিষ্ঠদের নাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নাম রাখা হয়েছে বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায়। একই তালিকায় স্থান পেয়েছে মেয়ে প্রমিতি বন্দ্যোপাধ্যায়ের নামও। উল্লেখযোগ্যভাবে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং রাজ্য সরকারের তরফে তিনি কলকাতা হাইকোর্টের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে তার নাম এই তালিকায় ওঠার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও চাপানোতরের সৃষ্টি হয়েছে। বিতর্ক আরো বেড়েছে এই অভিযোগে যে শীর্ষণ্য ও প্রমিতি দুজনের কাউকেই নাকি শুনানিতে ডাকা হয়নি। তা সত্ত্বেও তাদের নাম অমীমাংসিত বা বিচারাধীন তালিকায় রাখা হয়েছে বলে প্রশ্ন উঠেছে। শুনানির সুযোগ না দিয়ে কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটার তালিকায় কোপ, নদিয়ায় এক পরিবারের 15 জনের নাম উধাও। 2009 সাল থেকে ভোটার তালিকায় নাম থাকলেও 2026-এ এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে নদিয়ার একটি পরিবারের 15 জন সদস্যের নাম। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা পরিবারে। জানা গিয়েছে নদিয়ার কল্যাণীর বাসিন্দা মাহাতো পরিবারই এই সমস্যার মুখে পড়েছে। এসআইআর প্রক্রিয়া শুরুর পর শুনানির জন্য তাদের ডাকা হয়েছিল। পরিবারের সদস্যরা প্রয়োজনীয় নথি জমা দেন। তা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজকুমার মাহাতো সহ পরিবারের সব সদস্যের নামই তালিকা থেকে মুছে গেছে। সংশ্লিষ্ট 113 নম্বর বুথটি ভৌগোলিকভাবে হুগলি না নদিয়া তা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল। তবে 2009 সালের পর থেকে এলাকাটি নদিয়ার অন্তর্গত বলেই পরিচিত। ওই এলাকারই দীর্ঘদিনের বাসিন্দা মাহাতো পরিবার। তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে যেমন রয়েছেন 90 বছরের প্রবীণ ভোটার, তেমনই আছেন 20 থেকে 22 বছরের তরুণ সদস্যরা। পরিবারের দাবি, তাদের কাছে 2002 সালের কোনো নির্দিষ্ট নথি না থাকলেও আগের নির্বাচনে বলাগড় এলাকায় ভোটদানের প্রমাণ তারা জমা দিয়েছেন। তাদের বক্তব্য, প্রায় 100 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন তারা। কল্যাণী পৌরসভা গঠনের আগেও তারা সেখানেই থাকতেন। কিভাবে একই সঙ্গে সবার নাম বাদ গেল তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য তারা ডিএম এর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্তও নিয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।